আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ফাঁকা সেট। তো গত পর্বে আমরা এই কাজগুলো দেখেছি, সসীম সেট ও অসীম সেট নির্ণয় করে এখান থেকে। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নেবে। তো চলো আজকের ভিডিওতে আমরা দেখি ফাঁকা সেট। এখানে দেখো, যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে এই যে এখানে যে চিহ্ন দেখছো, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটি বালিকা বিদ্যালয়ের 3 জন ছাত্রের সেট। তো এখানে রয়েছে একটি বালিকা বিদ্যালয়ের 3 জন ছাত্র। এখানে দেখো x belongs to n, n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, এবং এখানে x হচ্ছে 10-এর চাইতে বড় এবং 11-এর চাইতে ছোট। এবং দেখো x belongs to n, x মৌলিক সংখ্যা এবং x এর মান কত 23-এর চাইতে বড় এবং 29-এর চাইতে ছোট। তো ফাঁকা সেট দেখো, এখানে বলছে x এর মান এখানে 10 থেকে বড় এবং x এর মান 11 থেকে ছোট, এবং x হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা n। n এর মধ্যে স্বাভাবিক সংখ্যা আমরা কি জানি, 1 2 3 এগুলো সবই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তো এখানে দেখো যে সেটটি দেওয়া রয়েছে 10 লেস দেন x লেস দেন 11। তো x হচ্ছে এটা, এখানে কোনো সংখ্যা হবেই না। এখানে দেখো স্বাভাবিক সংখ্যা, এখানে x এর কোনো মানই হবে না, 10 এবং 11-এর মাঝে কোনো সংখ্যাই আর নেই স্বাভাবিক সংখ্যা। তো এই সেটের মান হচ্ছে কি ফাঁকা সেট, এই সেটের মান ফাঁকা সেট। আবার এখানে দেখো বলছে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট মৌলিক সংখ্যা। তো আমরা জানি যে 23 থেকে বড় এবং 29 থেকে ছোট কোনো মৌলিক কোনো সংখ্যাই নেই। তাহলে এই সেটটিও একটি ফাঁকা সেট, কারণ 23 থেকে 29 এর মধ্যবর্তী কোনো অর্থাৎ মৌলিক সংখ্যা নেই। তো এই সেটটিও একটি ফাঁকা সেট। এবার দেখো ভেন চিত্র। এখানে দেখো জন ভেন সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন। এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র যেমন আয়ত, বৃত্ত, ত্রিভুজ ব্যবহার করা হয়। জন ভেনের নাম অনুসারে চিত্রগুলো ভেন চিত্র নামে পরিচিত। তো ভেন চিত্র আমরা পরবর্তীতে দেখব, এগুলো আসবে। এবার দেখো উপসেট। এখানে দেখো এই সেটের মধ্যে উপাদান রয়েছে এ বি, এটি একটি কি সেট। এই সেটের উপাদান থেকে এখানে দেখো এ বি সেটগুলো গঠন করা যায়। তাহলে এই এ বি সেট থেকে আমরা কি গঠন করতে পারি, কোনো একটি সেট নিজের একটি উপসেট। তাহলে এখানে সেটের উপাদান কি এ বি, তাহলে এ বি নিজের একটি উপসেট হবে। তাহলে এটা লিখলাম। আবার এখানে কি কি আছে, এ আছে, আবার কি আছে, বি আছে। তো দেখো এই সকল মানগুলোই হবে এই এ সেটের এক একটি উপসেট। তো আমি কি বললাম, কোনো একটি সেট, এখানে সেটের মান কত এ বি, তো কোনো একটি সেট নিজেই তার একটি উপসেট, তাহলে ওই উপসেটটি আবার লিখলাম, অর্থাৎ এই সেটটি নিজে তার উপসেট। আবার এখানে রয়েছে কি কত, এ রয়েছে, বি রয়েছে। তো এইভাবে এটি আর কি প্রকাশ করা হয়েছে যে সেটগুলো গঠন করা যায়। আবার কোনো উপাদান না নিয়ে এই যে ফাঁকা সেট, এটার নাম কি ফাঁকা সেট। এই ফাঁকা সেটও কোনো একটি সেটের উপসেট। তো এই সেটের অর্থাৎ এখানে এ সেটের উপসেট কি হবে, এ বি এবং ফাঁকা সেট। সেই জন্য লেখা হয়েছে কি ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত এ বি এবং ফাঁকা সেট প্রত্যেকটি এ সেটের একটি উপসেট। তাহলে এই এ সেটের উপসেট কোনগুলা, এই যে এইগুলা এ বি এবং ফাঁকা সেট, এই চারটা হলো এই এ সেটের উপসেট। সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। তাহলে এই প্রত্যেকটি এই এ সেটের উপসেট। এখানে দেখো উপসেটের চিহ্নকে সাবসেট আকারে প্রকাশ করা হয়। এটা উপসেটের চিহ্ন। এই যে উপসেটের জন্য এটা অবশ্যই তোমরা মনে রাখবে যে বি উপসেট এ। এখানে দেখো যদি বি সেট এ এর উপসেট হয় তবে বি উপসেট এ লেখা হয়। একে আমরা পড়তে পারি এভাবে যে বি এ এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ। তো এখানে দেখো আমি একটি উদাহরণের সাহায্যে দেখিয়ে দিই। সাপোজ মনে করো যে এ নামক একটি সেট রয়েছে। এ সেটের উপাদান কি, এ সেটের উপাদান এ বি, যেটা আর কি দেওয়া রয়েছে এখানে, ওটি আমি দেখিয়ে দিই। তো এই এ সেটের উপসেট কি, তো এখানে দেখো এ সেটের উপসেট কি কি, এই যে এ সেটের উপসেট হবে কোনো একটি সেট নিজেই তার উপসেট। তাহলে এ বি
তারপরে হবে কত এ হবে, তারপরে হবে কত বি, তারপরে হচ্ছে ফাঁকা সেট। তো এখানে দেখো এ নামক একটি সেট, এর উপসেটগুলো এগুলো। এবার মনে করো যে বি নামক একটি সেট রয়েছে, বি নামক সেট, এই সেটের উপাদান শুধু একটাই, মনে করো যে এ। তাহলে দেখো এই এ সেটের উপাদান, বি সেটের উপাদান কত, বি সেটের উপাদান হচ্ছে এ, এবং এই বি সেট দেখো যে এখানে আছে না, এই যে দেখো এর উপসেটগুলোর মধ্যে কি রয়েছে, এই বি রয়েছে এখানে দেখো, সেহেতু আমরা প্রকাশ করতে পারবো এভাবে বি উপসেট এ, অর্থাৎ এই বি সেটের উপাদানটি এ সেটের উপসেটের মধ্যেও বিদ্যমান। তো এখানে দেখো এভাবে লেখা হয়েছে বি উপসেট এ, অর্থাৎ বি এ এর উপসেট। যদি বি সেট এটা হয় এবং এ সেট এটা হয়, তো এ সেটকে আমরা ভেঙে উপসেট তৈরি করলে আমরা এগুলো পাই, এবং দেখো এগুলোর মধ্যে বি সেটটিও বিদ্যমান, সেহেতু আমরা লিখতে পারি বি উপসেট এ। এটাকে পড়া যায় কি বি ইজ এ সাবসেট অফ এ। তো বি হচ্ছে এই উপসেটগুলোর মধ্যে অবস্থিত, সেহেতু বি ইজ এ সাবসেট অফ এ, এভাবে আমরা লিখতে পারবো। এবার দেখো উপরের উপসেটগুলোর মধ্যে এ বি সেট এ এর সমান। এই যে এ বি যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে এ বি এর সমান, এ সেটের সমান। প্রত্যেকটি সেট নিজের উপসেট, তো এটা হচ্ছে একটি সেট, এর উপসেট যখন আমরা গঠন করলাম তখন এই মানগুলো আমরা পেলাম। তো এখানে দেখো এই সেটটিও রয়েছে যেটি হচ্ছে এ এর সেটের সমান। তো প্রত্যেকটি সেটই তাহলে এ সেটের এই উপাদানগুলো দ্বারা একটি সেট গঠিত হয়েছে, অর্থাৎ উপসেট গঠিত হয়েছে। তো দেখো কোনো একটি সেট তার নিজের একটি উপসেট। আবার যে কোনো সেট থেকে এই যে ফাঁকা সেট গঠন করা যায়, এই যে ফাঁকা সেটও যে কোনো সেটের উপসেট। এই যে যেমন এটাকে আমরা উপসেট গঠন করার সময় ফাঁকা সেট লিখেছি, তাহলে ফাঁকা সেটও হচ্ছে এই সেটের একটি উপসেট, এবং এই সেটটি নিজেই তার একটি উপসেট। তো আশা করি এটি বুঝতে পেরেছো, পরবর্তীতে যখন আরও অঙ্ক করবে তখন এগুলো বুঝে যাবে। এবার দেখো পি সেট দেওয়া রয়েছে, এখানে কিউ সেট দেওয়া রয়েছে, আর সেট দেওয়া রয়েছে। তাহলে পি কিউ আর সেটকে পি এর উপসেট, অর্থাৎ বলছে এখানে কি পি সেট, দেখো এই যে পি সেট। এবার দেওয়া রয়েছে কি কিউ সেট রয়েছে, আর সেট রয়েছে। তাহলে পি কিউ এবং আর প্রত্যেকটি পি এর উপসেট। আমরা কি জানি, সাপোজ মনে করো পি এর উপাদান এইগুলো এখানে রয়েছে, তো পি এর উপসেট তোমরা গঠন করো, তাহলে কত পাবো আমরা, কোন একটি সেট তার নিজেরই উপসেট, তাহলে 1 2 3 দ্বারা গঠিত হবে। তারপর কত পাবো, মনে করো যে 1 2 পাবো, তারপরে পাবো কত 1 3 পাবো, তারপর পাবো হচ্ছে 2 3, এই যে 2 3, তারপর পাবো মনে করো যে 1, দেন হচ্ছে 2, তারপরে পাবো কত 3, আর একটি হচ্ছে ফাঁকা সেট পাবো। তো দেখো এখানে আমরা কি কি উপসেট পেলাম, পি সেটের উপসেট হচ্ছে সে নিজের তার একটি উপসেট, 1 2 1 3 2 3 1 2 3 এবং ফাঁকা সেট। তো এখানে দেখো কিউ সেটের মান কত, কিউ সেটের মান হচ্ছে 2 3। তো দেখো 2 3 এখানে অলরেডি বিদ্যমান, এই যে দেখো 2 3 এই পি এর উপসেটের মধ্যে বিদ্যমান, সেহেতু আমরা এখানে বলতে পারবো যে কিউ সেটটি হচ্ছে পি সেটের একটি উপসেট, অর্থাৎ কিউ এভাবে লিখতে পারবো আমরা যে কিউ সাবসেট অফ পি, বা পি কিউ পি এর একটি উপসেট, এভাবে আমরা লিখতে পারবো। তো এখানে দেখো কিউ পি এর একটি উপসেট, এই যে এটা আমরা পেলাম। আবার আর দেখো আর এর কত 1 3, তো 1 3ও দেখো এখানে বিদ্যমান, সেহেতু আমরা এটাও লিখতে পারবো যে আর এই যে সাবসেট অফ পি। তারপরে দেখো পি, এই যে এটা আমরা পেলাম। এবার দেখো পি সাবসেট অফ পি, তো এখানে দেখো 1 2 3 যেটা অলরেডি পি সেট, তো আমরা এটাও লিখতে পারবো পি সাবসেট অফ পি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন একটি সেটের উপসেট কীভাবে গঠন করতে হবে, এবং কোন সেটের উপসেট এটিও তোমরা বুঝে গেছো। তো আশা করি এটাতে তোমাদের আর ঝামেলা হবে না। তো এবার আমরা দেখব প্রকৃত উপসেট। এটা আমরা দেখলাম উপসেট, এবার আমরা দেখব প্রকৃত উপসেট। এবার প্রকৃত উপসেট দেখো, কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। এখানে কি বলছে, কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে
যে উপাদানগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। এখানে যেমন দেখো এ সেটের মধ্যে কি রয়েছে 3 4 5 6 এবং বি সেটের মধ্যে রয়েছে 3 5। তো এখানে দেখো এখানে দুইটি হচ্ছে সেট, এখানে বি এর উপাদান এ এর মধ্যে বিদ্যমান। এখানে দেখো বি এর মধ্যে কি রয়েছে 3 এবং 5 দুটি সংখ্যা রয়েছে এবং এই 3 5 কি অলরেডি এ সেটের মধ্যে বিদ্যমান রয়েছে, সেহেতু আমরা কি লিখতে পারবো বি হচ্ছে এ এর উপসেট অর্থাৎ প্রকৃত উপসেট। এখানে দেখো বি এর সব উপাদান এ এর বিদ্যমান, বি এর সব উপাদান কত, বি এর উপাদানই মাত্র দুটা 3 এবং 5 যেটা হচ্ছে এ সেটের মধ্যে বিদ্যমান রয়েছে এবং বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম, বি সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা থেকে কম। এখানে দেখো বি এ এর একটি প্রকৃত উপসেট। তো আমরা জানি এর উপসেট গঠন করলে আমরা এটা অলরেডি পেয়ে যাব। তো এখানে দেখো এর উপাদান সংখ্যা যেহেতু কম এরগুলো বেশি, এটা হচ্ছে মূল সেট এবং এটা হচ্ছে প্রকৃত উপসেট। এই যে প্রকৃত উপসেটকে আমরা এইভাবে প্রকাশ করব। উপসেট কি ছিল, উপসেট ছিল এই চিহ্ন এবং প্রকৃত উপসেট চিহ্ন হবে এইটা। এখানে দেখো উপসেটের উপাদান কিউ ও আর প্রত্যেকে পি এর প্রকৃত উপসেট। এই যে কিউ ও আর পি এর প্রকৃত উপসেট। এখানে দেখো আমরা যে কিউ এবং আর গঠন করেছিলাম, এই যে কিউ এর মান কত এটা এবং আর এর মান ছিল এটা। তো এখানে দেখো পি এর উপাদান সংখ্যা 3টা, কিউ এর উপাদান সংখ্যা 2টা যেটা হচ্ছে 2 এবং 3, এটা হচ্ছে ছোট এবং 2 3 দেখো পি এর মধ্যে বিদ্যমান, অর্থাৎ আমরা এটাও লিখতে পারবো যে কিউ প্রকৃত উপসেট পি। আবার এখানে দেখো আর এর উপাদান সংখ্যা 2টা এবং এখানে অর্থাৎ মূল পি সেটের মধ্যে এই 1 3 রয়েছে, সেহেতু আমরা এটাও লিখতে পারবো যে আর প্রকৃত উপসেট পি। তো এটাও বুঝতে পেরেছো আশা করি যে প্রকৃত উপসেট কি এবং উপসেট কি। তো প্রকৃত উপসেট সেটাই যেটা হচ্ছে মূল সেট থেকে যার সংখ্যা হচ্ছে উপাদান সংখ্যা কম হবে এবং উপাদান সংখ্যাগুলো মূল সংখ্যার মধ্যে অর্থাৎ মূল সেটের মধ্যে বিদ্যমান থাকবে। যেমন এখানে কত ছিল, বি এর উপাদান ছিল 3 5 যা হচ্ছে মূল সেট এ এর মধ্যে বিদ্যমান ছিল এবং এ হচ্ছে বড়, সেহেতু আমরা এখানে লিখতে পারতাম কত বি প্রকৃত উপসেট এ। এবার দেখো উদাহরণ 5। এখানে দেখো পি সেটের মধ্যে রয়েছে কত এক্স ওয়াই জেড উপাদান, এর উপাদানগুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। তো প্রকৃত উপসেট এবং উপসেটগুলো আমরা লিখি, এই যে উপসেটগুলো লিখো। তো উপসেটগুলো কীভাবে লিখবো, এখানে কোনো একটি সেট নিজেই তার একটি কি উপসেট আমি বললাম এর আগে, তাহলে এর উপসেট গঠন হবে এক্স ওয়াই জেড দ্বারা। তারপর এখানে আমরা পাবো কত এক্স, তারপরে ওয়াই, তারপরে পাবো মনে করো যে এক্স জেড, তারপরে পাবো কত ওয়াই জেড, তারপরে আমরা পাবো হচ্ছে এক্স, দেন হচ্ছে ওয়াই, দেন কত জেড। তারপরে কি বলেছিলাম প্রকৃত অর্থাৎ উপসেটের মধ্যে কি থাকে, উপসেটের মধ্যে থাকে এই যে ফাঁকা সেট থাকে, উপসেটের মধ্যে কি থাকবে লাস্টে থাকবে একটি ফাঁকা সেট। তো এই গেল হচ্ছে পি এর উপসেটের সংখ্যা। এই যে দেখো পি এর উপসেট এবং প্রকৃত উপসেট কি, প্রকৃত উপসেটে আমরা দেখেছি যে প্রকৃত উপসেট সংখ্যা, এই যে দেখো প্রকৃত উপসেট তখনই হবে যে সেটের সংখ্যা এই যে আসল যে সেটটি তার সাথে কম হবে। তো এখানে দেখো বি এর মান কত ছিল 3 5, উপাদান সংখ্যা ছিল 2টি, এখানে উপাদান সংখ্যা ছিল 4টি, সেই কারণে এখানে প্রকৃত উপসেট হয়েছে। এবার দেখো আমরা যদি প্রকৃত উপসেট নিতে চাই তাহলে এই টাইপের বাদ হবে, কারণ প্রকৃত উপসেটে আমরা জানি যে এর উপাদান সংখ্যা কত 3টা, তাহলে প্রকৃত উপসেটে আর 3টা থাকতে পারবে না, 3 থেকে কম হবে, অর্থাৎ এইখান থেকে হবে। এবার প্রকৃত উপসেট হবে এতটুকু, শুধু সেই নিজের উপসেট হবে, এই টপিক্সটা শুধু বাদ যাবে এখানে, অর্থাৎ প্রকৃত উপসেটটা পাবো আমরা হচ্ছে এইটা। তো এখানে আমরা দেখো এখানে উপসেট আমরা গঠন করেছিলাম তখন কয়টা উপসেট হয়েছিল, 1টা 2টা 3টা 4 5 6 7 8। তো 3টা আমার যখন হচ্ছে উপাদান সংখ্যা কত ছিল 3 ছিল, তখন উপসেট পেয়েছি আমরা 8টা, অর্থাৎ এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। এখানে কত এন এর মান হিসেবে 3 কাজ করছে, এখানে এন এর মান কত
3, অর্থাৎ মূল সূত্রটি হবে 2 টু দি পাওয়ার n। আর এবং এখানে যখন 3 দিলাম তখন আমরা কত পেয়েছিলাম, এই যে 8 পেয়েছি, যেটা হচ্ছে এই যে উপসেট সংখ্যা। তাহলে কোনো কিছুর উপসেট কত হবে, উপসেটের উপাদান সংখ্যা হবে, অর্থাৎ উপসেট হবে 2 টু দি পাওয়ার n এইটা। এবং প্রকৃত উপসেট দেখো এটা থেকে একটি কম, তাহলে প্রকৃত উপসেট আমরা পাবো কত, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে এটা। এখানে দেখো দ্রষ্টব্য, দেখো কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। যেমন এখানে দেখো উপাদান সংখ্যা 3 ছিল এবং উপসেট সংখ্যা কত পেয়েছি আমরা, 1 2 এভাবে 8টা পেয়েছি। এবার দেখো প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে আমরা কত পেয়েছি দেখো, 7টা। তো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n এবং এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো আশা করে বুঝতে পেরেছ যে উপসেট কি এবং প্রকৃত উপসেট কীভাবে আসবে। তো এবার আমরা দেখব সেটের সমতা। এখানে দেখো দুইটি সেটের উপাদান একই হলে সেই সেট দুইটিকে সমান বলা হয়, আর দুইটি সেটের উপাদান সমান হলে তাকে আমরা সমান সেট বলবো। এখানে দেখো এ সেটের উপাদান হচ্ছে 3 5 7 এবং বি সেটের উপাদান কত, 5 3 3 7, দুইটি সমান। এখানে দেখো এ সেটের মধ্যে 3 রয়েছে, 5 রয়েছে, 7 রয়েছে। বি সেটের মধ্যেও কিন্তু রয়েছে কত, 3 5 আর 7। 3 যতই বেশি থাকুক কিন্তু 3 তো একটাই সংখ্যা, সেহেতু রয়েছে কত, 3 5 7, এখানেও রয়েছে কত, 3 5 7। অর্থাৎ দুইটি সেটকে আমরা কি বলতে পারবো, সমান দিয়ে পারবো। এখানে কত, এ ইকুয়াল বি চিহ্ন দ্বারা লেখা হয়। লক্ষ্য করি এ ইকুয়াল বি যদি এবং কেবল যদি এ এখানে কত উপসেট, এটা কি চিহ্ন, উপসেট চিহ্ন, এবং বি উপসেট এ হয়। তাহলে উপসেট অর্থাৎ কি, যদি এখানে কত দেখো এ সেটের উপাদান সংখ্যা কত, বি সেটের মধ্যে বিদ্যমান। তো এখানে দেখো আমরা কি পড়ব, এ উপসেট বি, অর্থাৎ এর উপাদানগুলো সবগুলো হচ্ছে বি এর মধ্যে বিদ্যমান। আবার দেখো বি, এই যে বি, বি এর সবগুলো উপাদানই কত, এর মধ্যেই বিদ্যমান। তো আমরা এটাও লিখতে পারি যে এ উপসেট বি এবং বি উপসেট এ। আবার দেখো এর উপাদান কত, এখানে 3 5 7 এবং বি এর উপাদান 5 3 3 7 এবং সি এর উপাদান কত, 7 7 3 5 5 হলে এ বি ও সি সেট তিনটি সমতা বোঝায়, কারণ মানগুলো কি তিনটি সেটের ক্ষেত্রে একই, সেটা আমরা লিখতে পারবো এ ইকুয়াল বি ইকুয়াল সি। এখানে দেখো সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি ঘটলে বা পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। তো এখানে পুনরাবৃত্তি হয়েছে কিন্তু মানগুলো তো একই রয়েছে, 3 5 7, সেটা বলছে এখানে। এবার দেখো সেটের অন্তর, অর্থাৎ দুটি সেটের মধ্যে বিয়োগ করতে হবে সেটা বোঝাচ্ছে। এখানে দেখো মনে করি এ সেটের মান 1 2 3 4 5 এবং বি সেটের মান কত, 3 আর 5। এখন বলছে সেট এ থেকে সেট বি এর উপাদানগুলোকে বাদ দিলে যে সেটটি হয় তা 1 2 4 এবং লেখা হয় এ, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন বা বাদ চিহ্ন, এ মাইনাস বি এবং পড়া যায় এ বাদ বি। এখানে দেখো এ বাদ বি, এটাকে আমরা এভাবে লিখতে পারবো এ বাদ বি, অথবা বা কীভাবে লিখতে পারবো এ মাইনাস বি, দুটো একই অর্থ প্রকাশ করে। এখানে বিয়োগ কীভাবে হবে দেখো, এখানে এ উপাদান কত ছিল, 1 2 3 4 5 এবং বি সেটের উপাদান কত, এই যে মাইনাস দিলাম, এবং বি সেটের উপাদান কত, 3 আর 5। এখানে বিয়োগ করলে কত থাকে, এখানে দেখো 3 আর 5 মানে 3 এবং 5, 3 এবং 5 এখান থেকে বাদ যাবে, এই যে 3 5 যেগুলো হচ্ছে এ সেট থেকে বাদ যাবে, কারণ এ সেট থেকে আমরা বি সেটকে বাদ দিয়েছি। তো এখানে থাকবে আমাদের 1 2 এবং হচ্ছে 4। তো এ বাদ বি, এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 2 4, অর্থাৎ এ থেকে বি এর মানগুলো বাদ দিব, বি এর যে মানগুলো এর মধ্যে রয়েছে সেগুলো বাদ দিয়ে যেগুলো পাবো সেটা হচ্ছে এ বাদ বি। এখানে দেখো উদাহরণ 6, তো এটা আমি একটু মুছে দিই। এখানে দেখো পি সেটের মধ্যে রয়েছে কত, এক্স সাজ দ্যাট এক্স 12 এর গুণনীয়ক সমূহ। তো 12 এর গুণনীয়কগুলো কি এবং সেগুলো আমরা দেখব। এবং দেখো কিউ, সেটের মধ্যে রয়েছে কত, এক্স সাজ দ্যাট 3 এর গুণিতক এবং এক্সের মান কত, লেস দ্যান অর ইকুয়াল
12 হলে পি মাইনাস কিউ নির্ণয় করো। তো এখানে যেগুলো রয়েছে সেখান থেকে আমরা পি এর সেটটা গঠন করি। তো এখানে এক্স কি 12 এর গুণনীয়ক সমূহ। তো 12 এর গুণনীয়ক কি, মনে করো যে 1 গুণন 12, আমরা কি পাই 12 পাই। তারপরে হচ্ছে কত 2, 12কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 6 দুগুণে 12 হয়। তারপরে 3 দিয়ে ভাগ করা যায়, যেমন 3 4 কত 12। আর কত দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে করেছি 6 12, তাহলে আমরা এখানে পাচ্ছি কত 12 এর গুণনীয়ক সমূহ কত হচ্ছে 1 2 3 4 6 এবং 12, এগুলো হচ্ছে 12 এর গুণনীয়ক। তাহলে পি সেট এখানে পেলাম আমরা কত, পি সেট পেলাম হচ্ছে 1 2 3 4 6 এবং 12। এবার আসি কিউ সেট। কিউ সেটে বলছে 3 এর গুণিতক। তাহলে 3 এর গুণিতক কত, 3 এর গুণিতক 3 1 কে 3, এই যে 3 1 কে 3, তারপরে 3 দুগুণে 6, তারপরে কত 3 3 কে 9, 3 4 12 এবং 3 5 15, 3 5 15। তো এগুলো সবই হচ্ছে 3 এর গুণিতক। কিন্তু এখানে বলছে দেখো কত 12 এবং 12 সাথে ছোট হবে। এই যে 15 তো 12 সাথে বড়, সেহেতু 15 এখানে হবে না, সেহেতু এখানে কিউ সেটের মান পাবো আমরা কত, তাহলে এখানে কিউ সেটের মান পেলাম আমরা কত 3 6 9 এবং হচ্ছে 12। এবার কাজ হচ্ছে কি, পি থেকে কিউ বাদ দেব। এবার কাজ হচ্ছে পি থেকে, এই যে কিউ এর সেট পেয়ে গেলাম, এখানে হচ্ছে পি এর সেটগুলো পেয়েছি। এবার কি করব, পি মাইনাস কিউ। পি মাইনাস কিউ অর্থাৎ অর্থ হচ্ছে পি এর সেটগুলো থেকে কিউ এর সেটগুলোকে বাদ দেব। এখানে দেখো কিউ এর মধ্যে কত রয়েছে 3, 3 এখানে আসছে, তাহলে এটা আমরা বাদ দিয়ে এলাম। 6, 6কে বাদ দিলাম। 9, 9 কি এখানে আছে নাই, তাহলে 9 এখান থেকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। 12, 12 বাদ দিলাম। তাহলে এই পি সেট থেকে কিউকে বাদ দিলে বাকি কি থাকলো, আর বাকি থাকলো হচ্ছে 1 2 এবং হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে পি বাদ কিউ এর মান, এই যে 1 2 4। তো আশা করি বুঝতে পেরেছো আমরা কীভাবে একটি সেট থেকে আরেকটি সেটকে বাদ দেব। এবার দেখো সার্বিক সেট। তো সার্বিক সেট কি, সার্বিক সেট হচ্ছে যে সেটের মধ্যে সকল উপাদানই বিদ্যমান থাকে। তো এখানে দেখো আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। তাহলে যে কোনো সেটকেই তুমি চিন্তা করো না কেন, সেই সেটগুলো হবে কি এই সার্বিক সেটের উপসেট। এখানে দেখো এ মান কত এক্স ওয়াই এবং সেট বি হচ্ছে কত এক্স ওয়াই জেড, এর একটি উপসেট, অর্থাৎ হচ্ছে এ সেটটি হচ্ছে বি সেটের একটি উপসেট। যেমন এরকম এ উপসেট বি, বি হচ্ছে বড় সেট এবং এক্স ওয়াই এই বি সেটের মধ্যে বিদ্যমান, সেহেতু আমরা এটা লিখতে পারি কি এ উপসেট বি, সেটা বলছে এখানে। এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। এখানে কি বলবো, বিকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট। সার্বিক সেট কি বললাম আমরা, যে সেটের মধ্যে সকল উপাদানই বিদ্যমান থাকবে। তাহলে এখানে দেখো বি সেটের মধ্যে সকল উপাদান বিদ্যমান রয়েছে, কিন্তু এ সেটের মধ্যে সকল উপাদান বিদ্যমান নেই, সেহেতু আমরা বলতে পারবো যে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। অর্থাৎ বি এর মধ্যে সকল উপাদান রয়েছে, সেহেতু বি সেটকে এ সেটের সার্বিক সেট আমরা বলতে পারি। সুতরাং আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। তো এখানে বলছে যে কোনো একটি সেটের সাপেক্ষে, অর্থাৎ অনেকগুলো উপসেট যদি নির্দিষ্ট একটি সেটের সাপেক্ষে হয়, তাহলে সেই সেটটাকে আমরা বলতে পারি কি সার্বিক সেট। এখানে দেখো সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। তো সার্বিক সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের ইউ দ্বারা। তবে অন্য প্রতীকের সাহায্যেও সার্বিক সেট প্রকাশ করা যায়, যেমন সকল জোড় স্বাভাবিক সংখ্যা সেট সি। তো সকল জোড় স্বাভাবিক সংখ্যা সেটকে এখানে সি দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং সকল স্বাভাবিক সংখ্যা সেট এন। তো এন এর মধ্যে সকল স্বাভাবিক সংখ্যা রয়েছে, তো এনকেও আমরা সার্বিক সেট বলতে পারি। এখানে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হচ্ছে এন। তো দেখো এখানে সি এর মধ্যে কি রয়েছে, শুধু জোড় সংখ্যা রয়েছে 2 4 6 8 এরকম, এবং এন এর মধ্যে দেখো সকল উপাদানই বিদ্যমান রয়েছে, জোড় বলো বিজোড় বলো সকল উপাদান বিদ্যমান রয়েছে, সেহেতু এখানে আমরা বলতে পারবো
সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হবে এন, এন এর মধ্যে সকল উপাদান বিদ্যমান, সেহেতু এন হবে সার্বিক সেট। কার সাপেক্ষে? সি এর সাপেক্ষে। এবার দেখো পূরক সেট। পূরক সেট কি? এবার দেখো ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট। এখানে দেখো এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ এর পূরক সেট বলা হয়। এখানে দেখো এ এর পূরক সেটকে এ পূরক বা এ ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে এ পূরক, সাপোজ তোমাকে যদি বলে যে এ পূরকের মান বের করো, তখন আমরা কি করব? তখন হচ্ছে এই যে সার্বিক সেট কি ইউ, এখান থেকে আমরা এর মানকে বাদ দিব। এ পূরক এর মান হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ সকল সেট থেকে এর সেটকে বাদ দিয়ে দেব, তাহলে আমরা পেয়ে যাব। এখানে দেখো, এখানে মনে করো যে এই পুরো আয়তক্ষেত্র দ্বারা মনে করো বোঝানো হয়েছে যে সার্বিক সেট, এই যে ইউ সার্বিক সেট যার মধ্যে সকল উপাদানই বিদ্যমান রয়েছে। এবার হচ্ছে এ পূরক। এ পূরক অর্থ কি? ইউ মাইনাস এ, এর মান মনে করো যে এতটুকু, তাহলে ইউ হচ্ছে সকল সেটটাই হচ্ছে ইউ। এবার এ পূরকের মান কত? সার্বিক সেট, অর্থাৎ টোটাল সেট থেকে এর মানটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? এ পূরকের মান পাবো। এখানে দেখো এই যে এটা দেখছো, এটা হচ্ছে বাদ চিহ্ন, অর্থাৎ বাদ যেটা আমরা করেছি এর আগে, এই একই নিয়ম এটা করব। এখানে একটু উদাহরণ দেখলে তোমরা বুঝে যাবে। এখানে দেখো, মনে করি পি ও কিউ দুইটি সেট এবং পি সেটের যেসব উপাদান কিউ সেটের উপাদান নয়, ওই সেটগুলোর সেটকে পি এর প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হয়। লেখা হয় কিউ পূরকের মান হচ্ছে পি মাইনাস কিউ। এখানে একটু উদাহরণ দেখো, তাহলে তোমরা সুন্দরভাবে বোঝা যাবে। এখানে দেখো ইউ হচ্ছে সার্বিক সেট যার উপাদান হচ্ছে 1 থেকে 7, এ সেটের মান হচ্ছে 2 4 6 7, বি সেটের মান হচ্ছে 1 3 5। এবার বলছে দেখো এ পূরক, অর্থাৎ এ পূরকের বদলে এখানে এ পূরকের মান কি? এখানে এ পূরক আমরা দেখলাম যে পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে সেই সেটকে আমরা বাদ দিয়ে যেটা পাবো সেটা। তো এখানে এই অর্থ আমরা কীভাবে মান বাড়াবো? তাহলে সার্বিক সেট, সার্বিক সেটের মধ্যে কি রয়েছে? 1 2 3 4 5 6 এবং 7 রয়েছে। এবার দেখো এ পূরক, অর্থাৎ এ বাদ দেবো এখান থেকে। এর মান কত? এ সেটের মধ্যে রয়েছে 2 4 6 এবং রয়েছে কত? 7। তো এখানে দেখো কত বাদ দেবো আমরা? 2 বাদ দেবো। এই যে 2কে বাদ দিলাম, 4 বাদ দেবো, 4কে বাদ দিলাম, 6 বাদ দেবো, 6কে বাদ দিলাম, 7 বাদ দেবো, 7কে বাদ দিলাম। তাহলে আমরা এ পূরকের মান পেলাম কত? 1 3 এবং হচ্ছে 5। তাহলে এ পূরকের মান হচ্ছে 1 3 5। একইভাবে আমরা কত? বি পূরক পাবো। এখানে কত? সার্বিক সেট থেকে বি এর মানগুলোকে বাদ দিব, তাহলে কত পাবো আমরা? এখানে কি দেখেছি আমরা আগেই, এই চিহ্ন দিতে পারি অথবা মাইনাস চিহ্ন দিতে পারি, যেটা ইচ্ছা। এখান থেকে বাদ দেবো 1, তো 1 বাদ দিলাম, 3 বাদ দিলাম, 5 বাদ দিলাম। তা আমরা কত পাবো? এখানে 2 পাবো, 4 পাবো, 6 পাবো, 7 পাবো। এই যে দেখো 2 4 6 7। তো এভাবে আমরা পূরক সেটের মান বের করতে পারবো। তোমাদের কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এবার আমরা দেখব সংযোগ সেট। সংযোগ সেট কি? দুই বা ততোধিক সেটকে একই সারিতে আমরা সাজিয়ে ফেলবো, যেটা হচ্ছে কি সংযোগ সেটকে ইউনিয়ন সেট বলা হয়। একে দুটি সেটের মাঝে বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়, এই যে ইউ এর মতো। এটার নাম হচ্ছে কি ইউনিয়ন অফ সেট। এখানে দেখো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকেই বলবো সংযোগ সেট। মনে করি এ ও বি দুটি সেট, এ ও বি সেটকে সংযোগকে আমরা এ ইউনিয়ন বি, এটা কি পড়বো? এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা যায়। কি নাম বললাম আমরা? এ ইউনিয়ন বি। এটা হচ্ছে ইউনিয়ন, ইউনিয়ন পড়া হয় এ ইউনিয়ন বি। এই যে এ ইউনিয়ন বি এভাবে পড়া যায়, অর্থাৎ পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। এই যে লেখা রয়েছে দেখো, সেট গঠন পদ্ধতিতে এ ইউনিয়ন বি। এখানে দেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, অর্থ হচ্ছে এক্স এর মান এ এর মধ্যে রয়েছে অথবা এক্স এর মান রয়েছে বি এর মধ্যে, যে কোনো এক জায়গায় রয়েছে। এবার দেখো উদাহরণ দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো সি সেটের মান রয়েছে 3 4 5 এবং ডি সেটের মধ্যে রয়েছে কত? 4 6 8 হলে এখানে বলছে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। সি ইউনিয়ন ডি, এখানে দেখো
আমরা এটি পরে বুঝতেছি। আগে এখানে দেখো সি ইউনিয়ন ডি, এখানে সি এর মান লেখা হয়েছে ইউনিয়ন ডি, যে ডি এর মান। এবার এখানে কি সাজাবো, একই ক্রমে সাজাবো, এখানে থাকলেও সাজাবো, এখানে থাকলেও আমাদের উত্তরে আসবে। এখানে দেখো থ্রি, থ্রি লিখলাম, ফোর, ফোর লিখলাম, ফাইভ, ফাইভ লিখলাম। এবার এখানে দেখো ফোর, ফোর অলরেডি আমরা লিখে ফেলেছি। এই যে এইভাবে দেখো থ্রি, থ্রি লেখা শেষ, ফোর, ফোর লেখা শেষ, ফাইভ, ফাইভ লিখলাম। এবার দেখো এখানে ফোর, ফোর অলরেডি লিখে ফেলেছি। সিক্স, এই যে সিক্স লিখলাম, এই যে সিক্স। এবার হচ্ছে এইট, এইট। অর্থাৎ দুটি সেটের মধ্যে যেখানে থাক না কেন আমরা একই ক্রমে সেটা সাজাবো, সেটাই হবে সংযোগ সেট। এবং এখানে দেখো এটা হচ্ছে সি সেট, সি সেটের হচ্ছে উপাদানের মধ্যে কত ছিল, এখানে দেখো থ্রি ফোর ফাইভ, যে থ্রি ফোর ফাইভ। তো এই পুরোটা দেখো এই যে কালো কালার দিয়ে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে সি সেট এবং এটা হচ্ছে ডি সেট, এই যে এটা এই কালো অংশটা। তো সি সেট এবং ডি সেটের দুটার মধ্যে কমন দেখো রয়েছে কত, চার। এবং এখানে আমরা কত, ইউনিয়ন অর্থ হচ্ছে সকল সংখ্যাকে আমরা ধারাবাহিকভাবে সাজাবো। তো থ্রি ফোর ফাইভ সিক্স এইট, তো এখানে আমরা মান পাবো হচ্ছে এই যে পুরো কালো অংশটি হচ্ছে আমাদের এই যে এই টোটাল অংশই হচ্ছে সি ইউনিয়ন ডি। তো এখানে সি ইউনিয়ন ডি এর মান পেলাম কত, থ্রি ফোর ফাইভ সিক্স এবং এইট। তো এটা গেল হচ্ছে আমাদের উদাহরণ 8। এবার দেখো এবার দেখো ছেদ সেট, এটা হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। এখানে দেখো দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। মনে করি এ ও বি দুটি সেট, এখানে এ ও বি এর ছেদ সেটকে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এই যে উল্টা ইউ এর মতো যেটা, সেটা হচ্ছে ইন্টারসেকশন, এর নাম হচ্ছে ইন্টারসেকশন। এখানে পড়া হয় হচ্ছে এ সেট বি বা এ ইন্টারসেকশন বি। সেট গঠন পদ্ধতিতে এ ইন্টারসেকশন বি, এখানে দেখো এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্সের মান এর মধ্যে বিদ্যমান এবং এক্সের মান বি এর মধ্যে বিদ্যমান, এক্স বিলংস টু বি। তাহলে এক্সের মান এর মধ্যেও থাকতে হবে এবং বি এর মধ্যেও থাকতে হবে। আমরা দেখো ইউনিয়ন সেটে কি দেখেছিলাম, ইউনিয়ন সেটে আমরা দেখেছিলাম যে এই যে দেখো সংযোগ সেটের মধ্যে আমরা দেখেছিলাম যে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এক্সের মান এর মধ্যে থাকলেও হবে, আবার এক্সের মান বি এর মধ্যে থাকলেও হবে। কিন্তু এখানে বলছে যে এক্সের মান দুই জায়গায় থাকা একবারে আবশ্যক, এ সেটেও থাকতে হবে বি সেটেও থাকতে হবে। তো এখানে দেখো যে এখানে দেখো এ সেট হচ্ছে এতটুকু এবং বি সেট হচ্ছে এতটুকু, এবং এই মাঝে যে ব্ল্যাক অংশ দেখছো এই ব্ল্যাক অংশ হচ্ছে কমন। অর্থাৎ দেখো এই ব্ল্যাক অংশ কি এর মধ্যেও রয়েছে, আবার এই ব্ল্যাক অংশ কার মধ্যে রয়েছে, বি এর মধ্যেও রয়েছে। তো এখানে ইন্টারসেকশনের মান হবে এমন মান যে মান হচ্ছে এ সেটের মধ্যে বিদ্যমান থাকবে এবং বি সেটের মধ্যেও বিদ্যমান থাকবে। এখানে দেখো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এখানে দেখো এ বি সি তিনটি সেট রয়েছে। এখানে কমন অংশ যেটুকু দেখো যে কালো অংশ রয়েছে, এই কালো অংশ দেখো এটা হচ্ছে এ সেটেরও উপাদান, বি সেটেরও উপাদান এবং সি সেটেরও উপাদান। তো এখানে তিনটি সেটের মধ্যেই বিদ্যমান থাকতে হবে। এখানে একটি উদাহরণ দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো উদাহরণ 9, এখানে পি সেটের মধ্যে রয়েছে কত, এক্স বিলংস টু এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে এক্স এর মান কত, 2 এর চাইতে বড় এবং 6 এবং 6 থেকে ছোট। তাহলে এক্স এর মান আমরা কত পাবো, 3 পাবো, 4 পাবো, 5 এবং 6 পাবো। এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে এগুলো হচ্ছে পি এর মান, পি সেটের মান পেলাম এটা। এবার দেখো কিউ সেট, কিউ সেট বলছে এখানে কত, এক্স বিলংস টু এন, এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা আমরা জানি, এবং এক্স জোড় সংখ্যা এবং এক্স এর মান কত হবে 8 অথবা 8 এর চাইতে ছোট। তাহলে এখানে কিউ সেটের মধ্যে আমরা মান পাবো কত, দেখো তো কিউ সেটের মধ্যে আমরা পাবো হচ্ছে 2 4 6 8, এটা হচ্ছে কিউ সেটের মধ্যে মান। এবার দেখো এখানে বলছে পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ, এই যে পি ইন্টারসেকশন কিউ। এখানে দেখো মান কত পাবো আমরা, তাহলে এখানে দেখো এখানে কি কমন বিষয় যেটার মান পি এর মধ্যে থাকবে এবং কিউ এর মধ্যে থাকবে। এখানে দেখো
3 মান কি এখানে আছে? 3 মান এখানে নাই, তো 3 আসবে না। 4 এখানে আছে না, তাহলে 4 এখানে আছে, তাহলে মানের মধ্যে 4 আসবে। এবার দেখো 5 কি এখানে আছে? 5 এখানে নাই। 6 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এখানে 6 আসবে। 2 দেখো 2 এখানে আছে কিন্তু এখানে 2 নাই, তাহলে আমরা মান পেলাম কত? 4 and 6। এখানে দেখো এবার এই চিত্রটি দেখো, আমি এটি বুঝিয়ে দিই তোমাদেরকে একটু। এখানে দেখো মনে করো যে এটা হচ্ছে পি সেট। পি সেটের মধ্যে কত রয়েছে দেখো? 3 4 5 6। এবার দেখো কিউ সেট। কিউ সেটের উপাদান কত? 2 4 6 8। এটা মনে করো যে কিউ সেট। এটা হচ্ছে কি? কিউ সেট। কিউ সেটের মধ্যে কত রয়েছে? 2 আছে, তারপরে 4, এই যে 4 দেখো, তারপরে 6 এবং এসে 8। তো এই দেখো এই যে মাঝের অংশটা, এই যে কালো দেখানো হয়েছে, এটা এই যে কালো অংশটুকু, এই কালো অংশটুকু দেখো 4 এবং 6 এর মান কোথায় রয়েছে? এইটাতেও রয়েছে, পি সেটেও রয়েছে এবং কিউ সেটেও রয়েছে। তো এখানে পি ইন্টারসেকশন কিউ এর মান আমরা পাবো 4 এবং 6। এটা হবে নির্ণয় সেট। এবার দেখো নিঃছেদ সেট। দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই সেট দুটিকে অর্থাৎ দুটিকে পরস্পর নিঃছেদ সেট বলে। এখানে দেখো মনে করি এ ও বি দুটি সেট, এখানে এ ইন্টারসেকশন বি। তো এখানে যদি কোনো কমন না যেত, সাপোজ মনে করো যে এখানে মনে করো এ নামক একটি সেট রয়েছে যার উপাদান সংখ্যা মনে করো যে 1 3। এবার মনে করো যে বি সেটের উপাদান মনে করো যে এটা হচ্ছে বি সেট। বি সেটের মান মনে করো যে হচ্ছে 2 এবং হচ্ছে 4, 2 এবং 4। এবার হচ্ছে আমরা মান বের করব কত? এ ইন্টারসেকশন বি, অর্থাৎ কমন বিষয়গুলো। তো দেখো এখানে 1, এখানে কি 1 আছে? 1 নাই। এখানে 3, এখানে কি 3 আছে? 3 নাই। তাহলে এই সেটের মান হবে এই যে নিঃছেদ সেট, অর্থাৎ ফাঁকা সেট, যে সেটের কোনো মান নেই সেটা হচ্ছে নিঃছেদ সেট বা ফাঁকা সেট। এখানে দেখো দুইটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, তাহলে এখানে কোনো সাধারণ উপাদান আছে কি? এখানে দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, এখানে 3 আছে, এখানে 3 নাই, বা এখানে 2 আছে, এখানে 2 নয়, এখানে 4 আছে, এখানে 4 নাই, কোনো কমন বিষয় নেই, সেহেতু এ ও বি পরস্পরের নিঃছেদ সেট। তো এই গেল নিঃছেদ সেট। এখানে কাজ দেখো রয়েছে, ইউ হচ্ছে সার্বিক সেট, ই সেটের মান এটা, এফ সেটের মান এটা। এখানে বলছে ই পূরক এবং ইউনিয়ন এফ পূরক। তো পূরকের মান কীভাবে বের করতে হয় আশা করি তো আমি পূর্বে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আমরা অলরেডি দেখেছি, এই যে এখানে দেখো পূরকের মান কীভাবে বের করতে হয় আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। সার্বিক সেট থেকে সেই পূরকের মানটা আমরা বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে পূরক সেটের মান হবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি এই কাজের সমাধান করব এবং সমাধানের করার পরে আমি এই শক্তি সেট থেকে আলোচনা করব। তো এই কাজটি তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকলো, তোমরা যারা এটা পারবে তারা নিজেরা বাসায় করবে এবং আমি সামনের ভিডিও থেকে এখান থেকে শুরু করব আবার। তো তোমরা অবশ্যই এটি বাসায় নিজের আগে প্র্যাকটিস করবে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। পরবর্তী লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি।